বদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আগাগোড়াই বক্তব্য রাখেন, উস্কান, হুমকি ধামকি দেন, বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালাগাল করেছেন। এই বক্তব্য তো ইতিপূর্বে শেখ হাসিনা রেখেছিলেন। শেখ হাসিনা প্রত্যাখ্যাত হওয়ার পর, দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ঔদ্ধত্যপূর্ণ এই বক্তব্য দিনের পর দিন রেখে চলেছেন এই বিতর্কিত ফজলুর রহমান। তার বিতর্কের যেন শেষ নেই। ইতিমধ্যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এই প্রশ্ন তুলেছেন ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার বিন আয়ুব। সে ভিন্ন কথা। 24-এ হাজার হাজার ছাত্র বন্ধুদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, হিংসাপূর্ণ বক্তব্য, যা জাতিকে আতঙ্কিত করে, ভীত করে। আমরা কি আবারও সেই বিভেদের রাজনীতির দিকে চলে যাচ্ছি? 17 বছর শেখ হাসিনা হিন্দুস্তানের সহযোগিতায় এই বয়ান তৈরি করে রেখেছিল, যে বয়ানের মধ্য দিয়ে তিনি জাতিকে বিভক্ত করতে সক্ষম হয়েছিলেন। আবারও সেই বক্তব্য মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে। এখানে সব থেকে উদ্বেগের বিষয় হলো তিনি শুধুমাত্র 71-কে সামনে এনে জাতিকে বিভক্ত করছেন, আর হাজার বছরের লড়াই সংগ্রামের ইতিহাসকে অস্বীকার করছেন। এই বাংলার ইতিহাস কি শুধু 1971-এর? 1947-এর ইতিহাস, সিপাহী বিদ্রোহের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, বঙ্গভঙ্গের ইতিহাস, বঙ্গভঙ্গ হ্রদের ইতিহাস, হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস, তিতুমিরের বাঁশের কিল্লার ইতিহাস, এরকমের সহস্র ইতিহাসের ধারাবাহিক অংশ হিসাবে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি। অথচ উনি শুধুমাত্র 71-কে অ্যাড্রেস করে হিন্দুস্তানি বয়ানকে আবারও সামনে আনার জন্য বক্তব্য রাখছেন। ফজলুর রহমান সাহেবকে মনে রাখতে হবে, রাজাকার শব্দকে আবার নতুন করে আমদানি করলে তরুণ ছাত্র বন্ধুরা এটি গ্রহণ করবে না। দেখুন, আপনি সংসদে দাঁড়িয়ে কি বললেন আর না বললেন, এটি যে জনগণ গ্রহণ করবে এটি ভাববার কোনো কারণ নেই। এখনকার সময় অবাধ তথ্য প্রবাহ সংগ্রহ করার সুযোগ আমাদের দেশের মানুষের রয়েছে। বিশেষ করে করোনা পরবর্তী সময় যে তরুণ প্রজন্ম গড়ে উঠেছে, তাদের কাছে অবাধ তথ্য প্রবাহ আসার সুযোগ তৈরি হয়েছে। তারা নিজেরা নিজ দায়িত্বে তথ্য সংগ্রহ করে আপনার এই হুমকি ধামকি এদেশের মানুষের জন্য অপমানজনক। আপনাকে এই সকল বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। আর যদি প্রত্যাহার করে না নেন, আপনি ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন। এবং আপনার দেখা দেখি আরও যারা এই রাস্তায় ইতিমধ্যে এগিয়ে এসেছে, যারা হিন্দুস্তানি বয়ানকে সামনে এনে হিন্দুস্তানি হেজিমনিকে পুনর্প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিপ্লবীরা রাজপথে রয়েছে। আজাদের সন্তানেরা রক্ত দেবে, তবুও হিন্দুস্তানের কাছে আর মাথা নত করবে না। মনে রাখতে হবে, পৃথিবীতে রাষ্ট্রের জন্য কোনো রাষ্ট্র স্থায়ী বন্ধু নয় এবং কোনো রাষ্ট্র স্থায়ী শত্রু নয়। যেমন ধরুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। অথচ কয়েক বছরের ব্যবধানে সেই রাষ্ট্রগুলো সেনজনভুক্ত হয়ে একসাথে জীবন চালাচ্ছে। এক ভিসায় আপনি 22টি দেশ ভ্রমণ করতে পারবেন। একই মুদ্রা প্রচলন করেছে। সুতরাং ভারত আমাদের স্থায়ী বন্ধু নয়, পাকিস্তানও আমাদের চিরদিনের জন্য শত্রু নয়। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে। এই ভূখণ্ডের জনগণ শুধু 71 আর 24 নয়, শত শত বছর ব্যাপী রক্তের স্বাক্ষর দিয়ে নিজেরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ দিল্লি, পিন্ডি অথবা ওয়াশিংটনের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ একক শির দ্বারা উঁচু করে দাঁড়ানোর মতো রাষ্ট্র। এদেশের জনগণ সেটিই চায়। তারেক রহমান সাহেবকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রকে দ্বিধাবিভক্ত করে নয়,
আর এই সকল রাজাকার, আলবদর, আশামস এ ধরনের বক্তব্য, দ্বিধাবিভক্ত করা বক্তব্য আসলে টেবিল চাপড়িয়ে উৎসাহ প্রদান করে নয়, জাতিকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র শাসন করুন। আপনার পিতার মতো অবিস্মরণীয় হয়ে থাকবেন দেশ এবং জাতির কাছে। দেশ আজ ঐক্যবদ্ধভাবে গড়ার সময় এসেছে। শেষ করছি। আজাদি জিন্দাবাদ।